ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকার ম্যানে স্বাগত এবং সবার প্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান। তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো যে আলবার্তো রদ্রিগেজ আমাদের ফরেনার ডিফেন্ডার কিন্তু আজ সকালবেলায় 8:30 নাগাদ কলকাতায় চলে এসেছে এবং আজকে যেহেতু প্র্যাকটিস মানে ক্লোজ ডোর হয়েছে সকালবেলা, তাই তিনি প্র্যাকটিস করেননি, যেহেতু 8:30টার সময় এসছে এবং তিনি মাঠে চলে এসছে। সেটা আমাদের জন্য খুব খুশির খবর। আর একটা জিনিস হচ্ছে দিমি পেত্রাতস, আমাদের তুরুপের দাস, সে কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। সেটাকে নিয়েই কনফিউশন যে সে কবে আসতে চলেছে, কবে থেকে মাঠে নামতে চলেছে বা কবে থেকে প্র্যাকটিস শুরু করবে। দেখো, দিমি পেত্রাতসকে নিয়ে নতুন আপডেট যেটা বেরিয়েছে, যতদূর আমার কাছে খবর আছে, যে দিমি পেত্রাতস কিন্তু 8 তারিখ, মানে আমাদের 8 তারিখ ডুরান্ডের খেলা আছে, 8 তারিখ সেই মানে মাঝরাত 12:30 নাগাদ সে কিন্তু কলকাতায় আসতে চলেছে। এটা মেরিনার্স এরিনা আমাদের ট্রাস্টেড সোর্স নিজেই কনফার্ম করে জানিয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে তাদের ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো যে দিমি পেত্রাতস 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এরকম করে না, 8 তারিখ রাত 12:30টার সময় কিন্তু কলকাতায় আসতে চলেছে দিমি পেত্রাতস। এবার আসছি হচ্ছে প্রীতম কোটালের ব্যাপারটাকে নিয়ে। আমি তোমাদের দেখো 80% আমি নিজে থেকে জোর দিয়ে বলছি যে 80% কিন্তু প্রীতম কোটাল মোহনবাগানে আসতে চলেছে। হ্যাঁ, আর একটা জিনিস, আমাদের আরেকজন ইন্ডিয়ান ডিফেন্ডার কিন্তু সাইন হতে চলেছে। এটা এখনও আমি নামটা দেখো পুরোপুরি হাওয়ায় ভাসছে, তাই পুরোপুরি কনফার্ম করে জানাচ্ছি না যে কে আসতে চলেছে। সেটা কনফার্ম হলে তোমাদের জানিয়ে দেবো, বা কোনো হয়তো সোর্স থেকে খবর পেলে যে সাইন হয়ে গেছে, তখন যদি পাই যে তোমাদের জানিয়ে দেবো। আর হ্যাঁ, প্রীতম কোটাল 80% ধরে রাখো, 80% না 90% ধরে রাখো মোহনবাগানে আসতে চলেছে। তাই ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। সব কিছু এত কিছু দেখার পর প্রীতম কোটাল আবার ফিরে আসছে আমাদের কাছে, এটাই আমাদের জন্য অনেক কিছু। তাই প্রীতম দাকে সবার প্রথমে জানাই জয় মোহনবাগান। এরপরে আসছি দেখো আনোয়ার ব্যাপারটাকে নিয়ে। আনোয়ারকে নিয়ে কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান কিন্তু অত সহজে আনোয়ারকে এনওসি দেবে না। এটা আমি কনফার্মভাবে শিওরভাবে জানিয়ে দিয়েছিলাম যে আনোয়ারকে কিন্তু মোহনবাগান ক্লিয়ারলিভাবে এনওসি দেবে না। কালকে তোমরা হয়তো রাত্রিবেলা হয়তো কোথা থেকে জানতে পারবে যে আনোয়ার বা তার উকিল কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা চিঠি পাঠায় যে আমাকে এনওসি দেওয়ার জন্য। সেখানেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ঘুরে দাঁড়ায়, একটা টুইস্ট আনে যে মোহনবাগান অত সহজে এনওসি দেবে না। কাল রাতেই সে এনওসির জন্য অ্যাপ্লাই করেছিল মোহনবাগানে, যেহেতু সে লিগালি এখনও পর্যন্ত মোহনবাগানের প্লেয়ার, তাই সে মোহনবাগানের থেকে ক্লিয়ারলি এনওসিটা চেয়েছিল। কিন্তু মোহনবাগান সেখানে একটা টুইস্ট আনে যে আনোয়ারকে আমরা এত সহজে বা ক্লিয়ারলি এনওসি দেবো না। সেখানেই মোহনবাগান বলে যে আমি যে অ্যামাউন্টটা চেয়েছি তোমার জন্য, নেগোসিয়েশনের যে টাকাটা অ্যামাউন্টটা আছে, সেইটা কি হবে তারপরেই কিন্তু এনওসি দেবে। আমি এটা ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে মোহনবাগান কিন্তু অত সহজে আনোয়ারকে এনওসি দেবে না। এরপরে আজকের সকালবেলা তোমরা যদি রিপোর্টটা দেখো, তাহলে কিন্তু পিএসসি ডিরেক্ট জানিয়ে দিয়েছে আনোয়ার কোথাও মুভ করতে পারবে না। আনোয়ার যদি কোনো ক্লাবে এনওসি নিয়ে মুভ করে সেটা অবৈধ। ঠিক আছে, কারণ আজকে আরেকটা জিনিস জানা গেছে যে 8 তারিখের মধ্যে 3টে ক্লাবকে আর আনোয়ার সমেত 4 জনকে মোট তারা কিন্তু ডেকেছে যে 8 তারিখের মধ্যে তাদের বক্তব্য কিন্তু চিঠির মাধ্যমে জানাতে হবে বা মেল করতে হবে। এবং 8 তারিখে কারা কারা মোহনবাগান, ইস্টবেঙ্গল, আনোয়ার আলী, দিল্লি এফসি, এদের কারা কারা আর 10 তারিখে রিপ্রেজেন্ট করবে তাদের নাম ক্লিয়ারলি জানতে চাওয়া হয়েছে। এবার তো এর মধ্যে যেটা হলো সেটা আমি কালকেও বলেছিলাম যে আনোয়ার আলীর কিন্তু কেরিয়ারে একটা তো এফেক্ট আসবেই। ভাই, তুমি এত বড় একটা ভুল করতে পারো না, কারণ তুমি এই ভুলটা তোমরা যদি দেখো, এই ভুলটা কিন্তু আনোয়ার আলী আজকে থেকে এখন শুরু হয়নি। যখন গোয়া থেকে মোহনবাগানের লোন ডিলে সাইন হয়, সেই সময় থেকে আনোয়ারের ব্যাপারে একটা কিন্তু এরকম হয়ে আসছে। জিনিসটা কী বলো তো, আনোয়ার আলী সেই সময়তেও কিন্তু 1 বছর খেলে গোয়া থেকে মুভ করেছিল। সেই তারপরে আবার এখন বলছে মোহনবাগান একটা এই সিজনটা খেলে আবার মুভ করে। আনোয়ার আলী অনেকে অবশ্যই সে ভালো প্লেয়ার, অবশ্যই বড় মানের প্লেয়ার, তোমার 1 নম্বর ডিফেন্ডার হিসেবে ইন্ডিয়ার মধ্যে নাম আসে। কিন্তু তুমি এরকম যদি পারো, হয়তো তোমার হয়তো জানি না আমি কী মোটিভ আছে আনোয়ার আলী, আমার দেখো বলার কিছু নেই। তোমরা হয়তো সবাই বুঝতে পারছো যে আনোয়ার আলীর মোটিভটা কীরকম চলে গেছে। সেই সময়তেও কিন্তু মোহনবাগানকে একটা অ্যামাউন্ট দিতে হয়েছিল
যে গোয়া থেকে লোন ডিলে আসবে সেই রকম, সেটাও কিন্তু একটা মোহনবাগানকে অ্যামাউন্ট দিতে হয়েছিল, তার জন্য ট্রান্সফার ফি দিতে হয়েছিল, তারপরেই কিন্তু মোহনবাগান এসে আনোয়ার আলী এসেছিলো। এবার এখন যেটা আনোয়ার আলী করছে, তোমার প্রতি কিন্তু কোনো ক্লাব পরবর্তীতে ট্রাস্ট করবে কি না আমার জানা নেই। আমি যদি হতাম সে জায়গায় আমি কিন্তু অবশ্যই ট্রাস্ট করতাম না। এবার পুরোপুরি ইস্টবেঙ্গলের ব্যাপার, ইস্টবেঙ্গল কী করবে কি না করবে, কে আনোয়ার আলীকে নেবে কি না নেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত। হ্যাঁ, আমাদের মধ্যে অবশ্যই আমি মোহনবাগান সাপোর্টার, কিন্তু দেখো আমি এখানে মোহনবাগান বা ইস্টবেঙ্গল বলছি না, মোহনবাগান ইস্টবেঙ্গল সম্পূর্ণ পরিপূরক। তুমি ইস্টবেঙ্গল যদি না থাকে মোহনবাগান থাকবে না, মোহনবাগান যদি না থাকে ইস্টবেঙ্গল থাকবে না কখনোই কোনো খেলাতে। আমাদের থাকে, আমাদের লড়াই থাকে, সেটা 90 মিনিট মাঠে থাকুক। তারপরে আমাদের সাথে আমার অনেক ফ্রেন্ড আছে ইস্টবেঙ্গল বন্ধু, তাদের সাথেও কিন্তু আমরা কিন্তু বাড়ি আসি সেখান থেকে, কোনো প্রবলেম নেই। কিন্তু এইটা হচ্ছে লড়াইটা তোমার আমার নয়, এখানে লড়াইটা হচ্ছে তো একটা প্লেয়ার এরকম পরবর্তীতেও করেছে, ভবিষ্যতেও করবে না তার কোনো মানে নেই। এখনও যেটা করছে, এটা আনোয়ার আলীকে ভাবা দরকার, এটা ইস্টবেঙ্গল ক্লাবকে ভাবা দরকার, এবং অবশ্যই এটা মোহনবাগানের যেহেতু এত দূর এগিয়েছে, মোহনবাগান কিন্তু লিগালি আছে, মোহনবাগানের সব কিছু কন্ট্রাক্ট লিগালি আছে, তাই মোহনবাগান এত সহজে কিন্তু আনোয়ার আলীকে ছাড়বে না, এই কেসটার জন্য পিছিয়ে আসবে না। এটা তোমাদের কালকেও কনফার্মভাবে জানিয়েছিলাম, আজকেও কনফার্মভাবে জানালাম। হ্যাঁ, এবার দেখো ইস্টবেঙ্গল, যেহেতু ইস্টবেঙ্গলকে ফায়ার করা হয়েছে যে তোমরা 8 তারিখের মধ্যে তোমাদের লিখিত নোটিশ দাও, কী জন্য নিয়েছো, কী কারণে নিয়েছো, বা তোমাদের কে রিপ্রেজেন্ট করতে চলেছে সেটা নিয়ে একটা লিস্ট পাঠানো হয়েছে বা মেল করা হয়েছে। সেটা থেকে আমি জানি না, আমার কেন মনে হচ্ছে আমার 60-40 একটা আছে, 60% হচ্ছে আনোয়ার আলীর ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গল 8 তারিখই কনফার্ম হয়তো জানিয়ে দিতে পারে যে আই অ্যাম নট ইন্টারেস্টেড। এটা কিন্তু আমার জানি না, আমার কেন মনে হচ্ছে তখন কিন্তু আনোয়ার আলী আর দিল্লি এফসি আর মোহনবাগানের মধ্যে আবার মানে যেটা ফিরে আসবে। কালকে যেটা ইস্টবেঙ্গল এন্ট্রি করেছিল সেটা কিন্তু 8 তারিখ, আমার জানি না, মনে হচ্ছে ইস্টবেঙ্গল 8 তারিখই কিন্তু মুভ করে যাবে ওখান থেকে। কারণ ইস্টবেঙ্গলের আমি যতদূর শুনেছি, ইস্টবেঙ্গলের যে পেপারে যেটাতে কন্ট্রাক্ট সাইন করেছিল, মানে হচ্ছে সেটাতে প্রি কন্ট্রাক্ট ছিল। হ্যাঁ, অবশ্যই প্রি কন্ট্রাক্ট ছিল, কোনো ডিরেক্ট ছিল না। সেখানেই কিন্তু লেখা ছিল তোমার সাথে আমার ডিলটা চুক্তি হবে, তখনই ভ্যালিড হবে যখন তোমার সাথে মোহনবাগানের যে প্রবলেমটা চলছে সেটা সলভ হয়ে যাবে, তখনই কিন্তু ইস্টবেঙ্গল এটা ভ্যালিড হবে যে তুমি আমার প্লেয়ার, এরকম বলতে পারতাম। কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এটা বলে এসছে আমার আনোয়ার আলী ম্যাটারটা আমাদের নয়, জাস্ট মোহনবাগান দিল্লি এফসি এবং আনোয়ারের মধ্যে। তাই এখনও ইস্টবেঙ্গল কিন্তু সে জায়গাতেই আছে যে তোমরা হচ্ছে ট্রান্সফার ব্যান্ড, অবশ্যই দেখো 10% চান্স আছে ইস্টবেঙ্গলে আসার পক্ষে আসার, কিন্তু বেশিটা কিন্তু আছে দিল্লি এফসির ওপর। এবং তোমার হচ্ছে নেগোসিয়েশনের যে অ্যামাউন্টটাও আছে সেটা কিন্তু দিল্লি এফসির ওপরেই আছে। তোমরা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু দিল্লি এফসি এই দুটো জিনিসই পেতে চলেছে, বা তাদের একটা আসবেই ভাই, তোমাদের রুলস অনুযায়ী তোমাদের ওপর একটা আসবেই, নিয়মের ওপর তোমরা কিছু করতে পারো না, কোনো সব নিয়মই তোমার জন্য বাধা আছে, তো আমরা তার মধ্যেই তুমি আসো, এটা শিওর হয়ে যাও যে হয়তো আনোয়ার আলীর মধ্যে দেখো একটা সে তার রুজি রুটি এখানে, জানি না কী হবে আনোয়ার আলীকে নিয়ে, কিন্তু নেগোসিয়েশনের অ্যামাউন্ট এবং ট্রান্সফার ব্যান্ডের রুলস অনুযায়ী কিন্তু ফাঁসতে চলেছে দিল্লি এফসি, এটা শিওর। এবার ইস্টবেঙ্গল এফসি আই থিঙ্ক আমার যতদূর মনে হচ্ছে 8 তারিখে কিন্তু ইস্টবেঙ্গল মুভ করে যেতে পারে এই কেস থেকে, বলতে তখনই সে ইস্টবেঙ্গল বলে আই অ্যাম নট ইন্টারেস্টেড, এইটুকু জাস্ট বলে দিলেই কিন্তু সব খেলা শেষ, পুরোপুরিভাবে দায়টা যাবে দিল্লি এফসি বা আনোয়ার আলীর উপর। দেখা যাক এবার কতদূর কী হয়। হ্যাঁ, সবার শেষে সবাইকে জানাই জয় মোহনবাগান, এবং যতদূর আনোয়ারকে নিয়ে আপডেট পাবো সেটা তোমাদের মধ্যে অবশ্যই শেয়ার করব, এবং সবার শেষে সবাইকে জয় মোহনবাগান। এবং তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে। চলো টাটা।